এই যে পেহেলগামের এই ঘটনার পর পাকিস্তানের পক্ষে কি কেউ এখন দাঁড়াবে, কোনো দেশ কি দাঁড়াবে বিশ্বের? সম্ভবই না। আন্তর্জাতিক সম্পর্কে সবথেকে বড় কিছু ইন্ডেক্সের মধ্যে একটা হচ্ছে ইমেজ ইঞ্জিনিয়ারিং। আজকে প্রতিটা দেশ চেষ্টা করছে তাদের ইমেজ ইঞ্জিনিয়ারিং করার। আজকে ইউএস এর প্রেসিডেন্ট, তাহলে চীন কি করবে? চীন তো একেবারে লিখিত বন্ধু পাকিস্তানের, এবং চীনও কিন্তু স্টেটমেন্ট করে দিয়েছে দে আর নট উইথ দেম, দে আর নট উইথ দিস প্রসেস। মানে যেই ঘটনাটা ঘটেছে সেটা যেহেতু পাকিস্তান আইএসআই এবং পাকিস্তান আর্মি ইনভলভড, এটা আমাদের সাধারণভাবে মনে হচ্ছে এবং আমরা সেটাই প্রমাণ সাপেক্ষভাবে বুঝতেও পারছি। সেইটাকে ভারতবর্ষের ইন্টারনাল ম্যাটার হলেও চীন বুঝতে পারছে সেটাকে কোনো রকম সমর্থনযোগ্য তো নয়ই, সেটার কোনোভাবে যদি পাকিস্তানের দিকেও তারা স্ট্যান্ড নেয়, চীনের বিজনেস লাইন এফেক্টেড হয়ে যাবে মারাত্মক রকম। বিকজ আমরা কনজিউমার মার্কেট, আমাদের এখানে চীনের মাল বিক্রি হয়, আমরা কিনি বলে চীনের ইকোনমিতে অনেক বেশি হেল্প হয়। সেটা চীন কোনোদিনই সেটাকে টস করবে না। অন দ্যাট চীন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেম্বার ইন ব্রিক্স। চীন চাইবে না যে এমন কোনো একটা ব্রিক্সের কো মেম্বারের সাথে রিলেশনশিপে আসতে, যেটা রাশিয়াও আছে এখানে, রাশিয়ারও একটা ভয়েস ভীষণভাবে ইম্পর্টেন্ট। রাশিয়া কিন্তু নিজের স্টেটমেন্ট কালকেই ক্লিয়ার করে ফেলেছে, ইউএসএ করে ফেলেছে, নিউমারাস দেশ করেছে, এটা আলাদা আলাদা করে বলার এখন আর কোনো সময় নয়। পয়েন্টটা হচ্ছে খুব বোঝার, আজকের ডেটে ভিসা অ্যালোকেশন দেওয়া মানে তোমাকে আমি আমার বাড়িতে আসতে অ্যালাউ করছি। পয়েন্টটা হচ্ছে আমি যখন জানতে পাচ্ছি যে তুমি একটা খারাপ কাজের সাথে নিজেকে লিপ্ত করেছো, তুমি এমন কোনো কাজ করেছো যাতে বহু সাধারণ নিরীহ মানুষের হত্যা হয়েছে এবং সেই নিরীহ মানুষকে হত্যা করার জন্য ষড়যন্ত্রের সাথে তুমি যুক্ত, তারপরেও আমি তোমাকে আমার বাড়িতে আসতে অ্যালাউ করছি, তার মানে কোথাও না কোথাও গিয়ে সেই ক্রাইমের সাথে আমিও রিলেটেড, কোথাও না কোথাও গিয়ে সেই ক্রাইমের সাথে আমরাও জড়িত হয়ে পড়ছি। সুতরাং যারা এই ভিসাটা ক্যান্সেলেশনের এগেনস্টে যাবে, যারা পাকিস্তানকে কন্টিনিউয়াস আরও ফিনান্সিয়াল এড বলো, ডিপ্লোম্যাটিক এড বলো, কন্টিনিউয়াস আরও ভিসা এড বলো, এগুলো দিতে থাকবে, তারাও কিন্তু সন্দেহের আয়তায় চলে আসবে। তাই জন্যে পাকিস্তানকে এই যে ভিসা ক্যান্সেলেশন বা ভিসা সাসপেনশন বলো বা বিভিন্ন রকম আরও ইকোনমিক স্যাংশনের মধ্যে ভারতবর্ষ যেভাবে আনতে চলেছে বা অলরেডি আনা শুরু করে দিয়েছে, সেটা প্রমাণ করে এটাই যে ভারত শুধু না, ভারতবর্ষের সাথে যারা অ্যালাইড দেশগুলো আছে আজকে পৃথিবীর সব জায়গা থেকেই পাকিস্তানের পাতা কাটতে চলেছে। এবং এইটা খুব তাড়াতাড়ি এমন একটা ডাইনামিক্স সৃষ্টি করবে, এই যে জিরো টলারেন্স টু টেরোরিজম এই কথাটা বলছে, এই জিরো টলারেন্স টু টেরোরিজমে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে প্রথম হিট করার অবজেক্ট কিন্তু কোনো টেরোরিস্টকে নয়, ফার্স্ট হিট করার অবজেক্ট হচ্ছে গাছের গোড়াটাকে। সেই গাছের গোড়াটা কিন্তু হচ্ছে যে ইকোনমিক সাপোর্ট যেটা টেরোরিজম পায়, ইন্ডাস্ট্রি অফ টেরোরিজমকে বাঁচিয়ে রাখার জন্যে দিনের পর দিন যে পয়সা ব্যয় করে সেই টেরোরিজম বা সেই টেরোরিস্টদেরকে গ্রো করানো হচ্ছে, সেইটাকে আগে বন্ধ করানোটা দরকার। সেই ট্রেনিং সেলগুলোকে আঘাত করাটা দরকার। আঘাত করতে গেলে ইকোনমিতে আঘাত, কিন্তু যেভাবে হামলা হয়েছে, যেভাবে এটার ধরন, এখানে কোথাও একটা হামাসের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। এটা বিভিন্ন মহল থেকে কিন্তু এই প্রশ্নটা উঠে আসছে, অনেকে এই প্রশ্নটা করছেন যে হামাসের কি কোনোভাবে যোগ থাকার একটা সম্ভাবনা, পাকিস্তান কি আরো বড় ধরনের কিছু ভাবছে? দেখো, পাকিস্তান অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইজ এ রোগ নেশন, একটা অসুস্থ টেরিটরি, এমন একটা অসুস্থ টেরিটরি যে পয়সার জন্য যে কোনো কম্প্রোমাইজে যেতে থাকে। প্রমাণ ছাড়া এই ধরনের কনফার্মেটরি স্টেটমেন্ট করা উচিত হবে না আমার জায়গা থেকে। কিন্তু এইটুকুনি আমি বলতে পারি যে প্রবণতাটাকে কোনোদিনই উপেক্ষা করা যায় না। কারণ দেখো, তাদের কাছে পয়সা নেই, তারা জানে না পয়সা কোথা থেকে জেনারেট করবে, দুনিয়ার লোকের থেকে পয়সা ধার করে বসে আছে। এখন তাদেরকে যে যা পয়সার জন্য প্রলোভন দেবে, তারা সেই ট্রেনিং সেলই খুলতে দেবে, তারা সেভাবেই চাষ করবে টেরোরিজমের। এবং করতে করতে তারা তো বেসিক্যালি সাপের ব্যবসা করছে, সেই সাপের ছোবল তারা বহুবারই খেয়েছে। আমি এই কারণে প্রশ্নটা করলাম যে এইরকম একটা হামলা যখন পেহেলগামের ভেতরে সময় বুঝে ঘড়ি ধরে, কালকে দীপ্তাংশুদার সাথে এটা নিয়ে কথা হচ্ছিল, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, তিনি বলছিলেন একটা বিষয় যে 22 তারিখটাকে কেন বেছে নেওয়া হলো, কারণ এই সময় আইবি ডিপার্টমেন্ট এবং অনেক সেন্ট্রাল গভর্নমেন্টের হাই র্যাঙ্কের অফিসার তারা কাশ্মীরে এসেছেন, এটা কোনোভাবে তাদের কাছে খবরটা গিয়েছিল, এই খবরটা আমরাও ব্রেক করেছি। এবার বিষয় হচ্ছে এই খবরটা তাদের কাছে পৌঁছলো কে? তাহলে কি সর্ষের মধ্যে ভূত আছে? এই সন্ধানটা কি শুরু হয়েছে? দেখো, একটা কথা আমি সব জায়গাতেই বলছি, তোমাদেরও বলছি, টেরোরিজম কিন্তু কোনো বিচ্ছিন্ন ইউনিট না, টেরোরিজম একটা প্রপার ইন্ডাস্ট্রি। তাই তাকে কাউন্টার করার যে পদ্ধতিটা, সেটাও কিন্তু হওয়া উচিত ভীষণ কর্পোরেট। কারণ তাদের যে ইন্ডাস্ট্রিটা আছে সেখানে রিক্রুটমেন্ট প্রসেস ভীষণ অর্গানাইজড। আমি বারবার বলছি, টেরোরিজম অ্যাজ এ ইন্ডাস্ট্রি বোঝাটা খুব প্রয়োজনীয়। তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা সাংঘাতিক। শুধু রিক্রুটমেন্ট প্রসেস না, তাদের প্রক্রিয়রমেন্ট প্রসেস, যেখান থেকে তারা জিনিসপত্রগুলো আনে, তাদের ফান্ডিং প্রসেস, তাদের টেরিটোরিয়াল এক্সিস্টেন্সের প্রসেস, এই যে ছোটো 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 স্লিপার সেলসগুলো দিনের পর দিন আছে,
তাদের কি করে রক্ষণাবেক্ষণ করতে হয়, তারা কি করে পেনিট্রেট করে, এগুলো কিন্তু খুব টেকনিক্যাল প্রসেস। এই যে ইউনিটসগুলো আছে, এই ইউনিটগুলোর এক্সিস্টেন্স সমাজের সব স্তরে থাকতে পারে, এটা উপেক্ষা করার কিছু নেই এবং এটা ভাবার কিছু নেই যে সেটা আজকে আমাদের আশেপাশে নেই, নিশ্চয়ই আছে। তাই জন্যই বারবার ইন্টেলিজেন্স, গভর্নমেন্ট, আর্মি, মানে হুএভার রেসপন্সিবল ফোর্সেস আর এভরিবডি আমাদেরকে কি বলে, সতর্ক হও। সতর্ক কেন বলে, সাধারণ মানুষকে সতর্কতার কারণে বলাই হয়, এটাই একটা ছোট্ট জিনিস যে যাতে আমরা যদি সতর্ক না হই, আমাদের তরফ থেকে বেরোনো ছোট ছোট ঘটনা খুব ভয়ঙ্কর ডিরেকশন নিতে পারে। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি যদি অ্যালাউ করো। ব্যাপারটা হলো, ধরো তোমার বাড়িতে একজন পরিচারিকা আছে, আমি কিন্তু কোনো জাত পাত নির্বিশেষে একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। একটা পরিচারিকা আছে, এই পরিচারিকা তোমাদের ওখানে কাজ করে, সে তোমার থেকে মাস গেলে 2000, 3000, 5000 টাকা রোজগার করে। তাকে একজন প্রলোভন দিল যে তুমি যে উনার বাড়িতে কাজ করো, তুমি আমাকে শুধু বলবে উনি কখন অফিস যান, কখন অফিস থেকে ফেরেন। বলে কেন? বলে আমার একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, আমি ওনাকে ইন্স্যুরেন্স দেখাবো, তাই জন্য উনার আমি যাতায়াতের টাইমটা জানতে চাই। পরিচারিকা কিন্তু অতটা গভীরভাবে ভাববে না যে ইন্স্যুরেন্স কি, কেন ইন্স্যুরেন্স আমার ম্যাডামের ব্যাপারে জানতে চাই, অত ভাববে না। ওকে ওর এগেনস্টে বলা হবে তোমাকে আমি 50,000 টাকা দেবো। ওর কাছে কিন্তু 50,000 টাকাটা বিরাট প্রলোভন। ও একটা ইনফরমেশন পাস করে দিল। এবার তখন ও বুঝে গেল যে তুমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কখন থেকে কোথায় মুভমেন্ট করছো। এবার নেক্সট স্টেজ ওকে বললো আরও 50,000 টাকা দেবো, বলো তোমার ম্যাডাম কখন কোথায় কোন দিন ভ্যাকেশনে যাচ্ছে। তো বলে দিল অমুক ডেটে উনি কাশ্মীরের পেহেলগাঁওতে যাবেন, উনি অমুক অমুক ডেটে যাবেন। এই ইনফরমেশনটাকে তারা কোথায় ইউটিলাইজ করছে ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাইনামিক্স। কিন্তু এটাও কি কাশ্মীরে সম্ভব? কারণ কাশ্মীর তো বারবার উত্তপ্ত হয়েছে, এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। কাশ্মীরে এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে। কাশ্মীরবাসী তো ওয়াকিবহাল যে সেখানে সাধারণ মানুষকে ঢাল করে। কাশ্মীরের সাধারণ মানুষকে ঢাল করা আর কাশ্মীরের প্ল্যান্ড ওয়েতে সিভিলিয়ানসদের উপর অ্যাটাক করা দুটো কিন্তু আলাদা জিনিস। কাশ্মীরের মধ্যে স্লিপার সেলস আছে, কাশ্মীরের ভিতরে স্লিপার সেলস আছে। বাট তুমি যে প্রশ্নটা করেছিলে যে যারা এখান থেকে আইবির অফিসাররা গেছে বা এখান থেকে যে মানুষগুলো গেছে তাদের সোর্সের মধ্যে ভূত আছে কিনা, এই দুটো পার্সপেক্টিভ আলাদা। দেখো আমি আবারও বলছি, গতকালও বলেছি যে যেভাবে অ্যাটাক হয়েছে ওই গ্রামের মধ্যে ইনফরমার আছে, আলবাদ আছে। যদি ইনফরমার না থাকতো ওইভাবে টাইম সেট করে অসম্ভব বলা। এবং কেন বাইসরন বেছে নেওয়া হয়েছে? কারণ সেটা একটা দুর্গম জায়গা, সেখানে পৌঁছতে অনেকটা সময় লেগে যাবে। এই রেসপন্স টাইমটা অনেকটা বেশি, এই রেসপন্স টাইমটার মধ্যে কাজটা করে বেরিয়ে যাবে। এবং শুধু তাই নয়, কাজের পেছনে যে গল্পগুলো আছে সেই গল্পটা যেন বাকি দেশবাসীর কাছে একটা আতঙ্কের বার্তা নিয়ে যায়। দ্যাট ওয়াজ দ্য টিআরপি অফ দ্য এন্টায়ার ইভেন্ট। ওরা করতে চেয়েছে এমনভাবে যাতে আতঙ্কটা সবার মধ্যে নিয়ে যায় যে তোমরা যদি হিন্দু প্র্যাকটিশনার হও তোমাদের কিন্তু বিপদ আছে, তোমাদেরকে আমরা এভাবেই মারবো চিহ্নিত করে করে। এবং এই বার্তাটা তারা পৌঁছাবার জন্যে তারা কিন্তু একটা প্রসিডিউরালি ঘটনাটা ঘটিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র একটা টেরার কিলিং নয়, এটার একটা অনেক ইনডেপথ প্রেজেন্স আছে।